এমনি প্রথম একজন হোমিওপ্যাথিক ডাক্তার দেখাইলাম। জি দেখলাম যে না, কোনো কাজ হইতেছে না। একদিন ওই ওষুধ খাওয়ার পরে আরেক পরের দিন আবার ফার্মেসি ডাক্তার দেখাইলাম। জি সেই ওষুধ খাওয়ার পরেও দেখতেছি যে না, ওর অবস্থা আরো অবনতি হইতেছে। পরে আরো একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাইলাম, দেখতেছি যে না, ওর কোনো কিছুই পাইতেছি না। পরে আবার আরেকজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে গেলাম, উনি কয়েকটা টেস্ট দিল। শিশু বিশেষজ্ঞ সে কি অ্যালোপ্যাথি? না, হ্যাঁ অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি ডাক্তার, হ্যাঁ। সে কয়েকটা টেস্ট দিল, টেস্টগুলা 3 দিন পর রিপোর্ট দিলে তারা মেডিসিন লিখবে। এভাবে কোনো মেডিসিন লিখলো না। জি আর যে মেডিসিনগুলো তারপরে আমরা রিকোয়েস্ট করার পরে যে 3 দিন পরে আর হলো টেস্টের রিপোর্ট দিলে তারপরে ওষুধ দিব, আপাতত কিছু মেডিসিন দেন দিল, লেখা দিল। দেখলাম যে এগুলো সেই আগে যে ডাক্তার দেখাইছিলাম ওই ওষুধগুলাই। এখন চিন্তা করলাম যে না, এই ওষুধ খাওয়ালে তো কাজ হইতেছে, হইব না। আর ও তো এখনই খুব অসুস্থ, তার জন্য ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার। 3 দিন পর পর্যন্ত কি হয়, আল্লাহকে দুনিয়াতে রাখবো নাকি রাখবো না এর কোনো নিশ্চয়তা নাই। সেই জন্য আর ওই টেস্টগুলো করাইলাম না। 17 দিন বয়সে যে আপনার কাছে নিয়ে আসলাম। জি। এখন আমি একটু আপনার সাথে ক্লিয়ার হই। 17 দিন বয়স যখন, তখন আপনার দেবর ইতালি থেকে আমাকে ফোন দিল যে না, আমার ভাই বেটাকে বাঁচান, অর্থাৎ এই তাজিম, হ্যাঁ, আপনার ছেলে। জি তখন আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম, তখন আপনি দেখি আপনার বাচ্চাকে নিয়ে কাঁদতেছেন। জি আপনার বাচ্চার যে তাজিম, রোগীর বয়স 17 দিন, ওর পেটটা ফুলে গেছে এবং কি নাভি দিয়ে তাজা রক্ত বের হয়েছিল, জি ঠিক আছে। তখন আমি নিজেই ঘাবড়ে গেছি এবং কি আপনাকে বলছি, আপনি কি হোমিওপ্যাথি বিশ্বাস করেন? তখন আপনি বলছেন, হ্যাঁ মামা, আমি বিশ্বাস করি। একথা বলছেন না? হ্যাঁ, আমি আর আগে ইস্টান, কোনোদিন হোমিওপ্যাথিক খাই নাই, কোনো ডাক্তার কাছে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই নাই। কিন্তু সেদিন আমি কি করবো, আমার ওই ছেলেরে নিয়ে যে কোন দিকে যাবো কি হ্যাঁ করবো, তখন আমার মনে হয়েছে যেদিকে যাই শুধু আর ভালো হওয়ার দরকার। হ্যাঁ হ্যাঁ, সব, যাই সে যেই হোক, জি যেভাবেই হোক, জি, ওর হইলো সুস্থ হওয়ার হ্যাঁ, দরকার। সব ডাক্তাররাই হাত উঠিয়ে নিল, আর চিকিৎসা করতে পারলো না। জি, করছে কিন্তু ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। ঠিক না? 9 দিন পর্যন্ত ওর বাথরুম আটকানো ছিল এবং কি বাথরুম বন্ধ ছিল, পেটটা ফুলে গেছিল, নাভি দিয়ে তাজা রক্ত বের হয়েছিল। কথা কি সত্য মামি? হ্যাঁ সত্য। আচ্ছা, তারপরে আপনি বললেন মামা, আপনি হোমিওপ্যাথি দেন আর যাই করেন, আপনি করেন, আপনি তো ভালো করেন। তখন আমি বলছি, ভালো করার মালিক আল্লাহ, আমি হ্যাঁ না। হ্যাঁ আমি চেষ্টা করুন। তখন আপনাকে আমি এই কথা বলছি যে মামি, ওর যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কিন্তু ঝাই ঝামেলা আপনি করবেন নি, কেস কালেকশন বা ব্যাপার, আমি কিন্তু চিকিৎসার জন্য হাত বাড়াইতেছি। তখন আপনি বলছেন, না মামা, কোনো সমস্যা না, আপনি করেন। তখন হ্যাঁ স্ট্যান্ড থেকে রিক্সা ভাড়া করে আমি আমার চেম্বারে, আমার স্থানে আমি আপনাকে আনলাম। হ্যাঁ আনার পরে আমি ওকে ওষুধ খাওয়াইলাম। হ্যাঁ খাওয়ানোর পরে সাথে সাথে কি ঘটনা ঘটছিল মনে আছে আপনার? হ্যাঁ, সবকিছু বলুন মনে তো। আছে। ওরা আসার পরে আপনি আধা ঘন্টা শুধু ওরা দেখছেন ওর পজিশন গুলো। দেখার পরে আপনি একটা মেডিসিন দিছেন। মেডিসিনটা দেওয়ার পরে বলছেন যে দেখেন আর কি হয়। পরে মেডিসিনটা খাওয়ার সাথে সাথেই অনেকগুলো মোচড় দিছে। মোচড় দেওয়ার পরে ঘুমায় গেছে গা। 2-3 মিনিট পরে ঘুমায় গেছে। ঘুমানোর পরে 15 মিনিট পরে ঘুম থেকে জাগছে। জাগার পরে 17 মিনিট পরে ওই পায়খানা করছে। আর এর মধ্যে আপনি খুব টেনশন করছেন, বারবার দেখছি কারোর সাথে মোবাইলে যোগাযোগ করতেছেন, আর ঘড়ির জি, আমার স্যারের সাথে দেখতাছিলেন, যোগাযোগ করছি। ঘড়ি দেখতাছিলেন যে জি কত মিনিট হলো কত মিনিট হলো। জি। তখন ওই সময় আল্লাহর রহমতে 17 মিনিটের মধ্যে পায়খানা করছে। দেখ, আলহামদুলিল্লাহ, তারপর আর পেটটা নামে গেল গা, নাইমা গেল গা। তাজা রক্তটা বের হওয়া বন্ধ হয়ে গেল। তার মানে জি পেটের প্রেশারটা কমে যাওয়ার পরে, পায়খানা বের হয়ে যাওয়ার পরে, তাজা যে রক্ত নাভিতে চোট খাইতো, খিঁচুনি দিত, ওই খিঁচুনিও বন্ধ হয়ে গেল। তখন আর তাজা রক্তটা বের হলো না। না। রাত্রে আপনাকে আমি ফোন দিছিলাম 10টা বাজে। জি মামা আমাকে ফোনে জানাইছে, মামা আরো 2বার বাথরুম করছে। মামা সত্য? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, যখনই মামা জানাইলে আর জিজ্ঞাসা করলাম ঘুম কেমন, তখন বলল যে 2বার বাথরুমের পরে সারা রাত তো দারুণ ঘুমাইছে। হ্যাঁ সকালবেলা মামা আবার আমাকে ফোন দিছিল, পরবর্তী মেডিসিন যাই হোক আবার পরবর্তীতে দিছিলাম, কিন্তু ও রাত্রে দারুণ ঘুম হয়েছে। হ্যাঁ এই তো। হ্যাঁ জি, আমি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি নবাগত ডাক্তারদের উদ্দেশ্যে বলতেছি, এটা আমার সফল সাকসেস কেস। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই তাজিম রহমান, এর বয়স 17 দিন, আমি দেখাচ্ছি। তাজিম রহমান, এর বয়স 17 দিন, 22/11/2023। তাজিম রহমান নাম, তাজিম রহমান, 17 দিন, চাকদগ্রাম। এই যে আমি হঠাৎ করে, তার ইমার্জেন্সি কেস তো, তাই আমি এই যে লিখে রাখছি হঠাৎ করে।
আমি তাকে প্রথম মেডিসিন দিয়েছি হাইড্রোফ্লোমিনাম সিএম, অ্যাকুইট ইমার্জেন্সি পেশেন্ট, 17 দিনের বাচ্চা। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি তার মার সাথে কথা বলছি, তার গর্ভের ইতিহাস জানছি, দেখছি যে জন্মের পর থেকে সে অসুস্থ বা তার সমস্যাগুলো, প্যাথোলজিগুলো। এই জন্য আমি সিএম দিয়ে স্টার্ট করছি। তখন অর্গানিক ডায়নামিক প্যাথোলজিকে আমি নির্ণয় করিনি, আমি সিএম মাত্র 5 ওষুধ দিচ্ছি এবং কি তাদেরকে বলেছি যে আপনাদের বাচ্চা আধা ঘন্টার মধ্যে বাথরুম করবে ইনশাল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি রহমত করে। তবে 2 থেকে 3 মিনিটের মধ্যে বাচ্চা ঘুমিয়ে গেছে সিএম দেওয়ার পর, হাইড্রো সিএম দেওয়ার পর 2 থেকে 3। কামাল দেওয়ান, আমি মনে করি আপনি একটা খুব অসাধারণ একটা কেস দেখালেন। আপনি সংক্ষেপে আপনি বলবেন। আমাদের ডক্টর সুনীল কুমার ঘোষ স্যার উপস্থিত হয়ে গেছেন এবং ডক্টর লুৎফর রহমান স্যার উপস্থিত আছেন। যেহেতু তাদের ওখানে বিদ্যুৎ ছিল না, যার কারণে তাদের এখানে ঢুকতে একটু লেট হয়েছে। আপনি একটু দ্রুত শেষ করবেন। কালাম জি, স্যার। দেওয়ান স্যার দারুণ কেস দেখাচ্ছেন, ওনাকে সুযোগ দেওয়া হোক। এটা কে প্ল্যাটফর্মই তো সবার এক্সপিরিয়েন্স শেয়ার করা। তো স্যার কন্টিনিউ করেন, যেটা ভালো কেস আছে দেখান, আমরা সেটা নিয়ে অ্যানালাইসিস করব এবং সবার থেকে যদি এটার বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকে সেটাও জবাব দেওয়া হবে। তারপরে আমরাও আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করব। আপনি এগিয়ে যান। সব থেকে বড়, আমাদের তো এই স্বপ্নের প্রতীক্ষায় ছিলাম যে এই প্ল্যাটফর্মটা আপনাদের, এখানে আমরা আমাদের সফলতার হাজারো কেস এটা দেখাতে চাচ্ছি না। আমাদের স্টুডেন্টরা তাদের অসাধারণ অস্বাভাবিক যে কেসগুলো আছে সেই সফলতাগুলো এখানে প্রদর্শন করালে আমরা ভাববো যে আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির যে উদ্দেশ্য নিয়ে আমরা ওপেন করেছিলাম সেটা সফল হয়েছে। তো আমি আমাদের সকলের স্নেহভাজন স্টুডেন্ট কালাম দেওয়ানকে আমি অনুরোধ করছি যে আপনার যত সময় লাগে আপনি চালিয়ে যান, আর এর উপরে আপনাদের কিছু জানার থাকলে আপনারা প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব সেই প্রশ্নকে সমাধান দেওয়ার জন্য। ওকে, বি কন্টিনিউ। জি স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, হাজার লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহর দরবারে। গুড ইভিনিং এভরিবডি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির চেয়ারম্যান মঞ্জুর হোসেন খান স্যার সহ আমার শিক্ষা গুরু সকল স্যারদেরকে। কারণ আপনারা আমাদের সঠিক শিক্ষা প্রদান করতে পেরেছেন বলেই আমি নগণ্য মানুষ আপনাদের সামনে 2-1টি সাকসেসফুল কেস উপস্থাপন করতে পেরেছি এবং সামনে অনেক অনেক কেস উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আমার ডাক্তার ভাই ও বোনদেরকে। আমি আজ আপনাদের সামনে একটি সাকসেসফুল কেস উপস্থাপন করতে যাচ্ছি। যে রোগীটি 17 দিন বয়স, তার নাম তাজিম রহমান, 17 দিন বয়স, গ্রাম চাকধ, 22/11/2023 সালে সে চিকিৎসার জন্য আসে। আমি প্রথমে ঘটনাটা বলি কি হয়েছিল। এই তাজিম রহমান যখন মায়ের পেটে ছিল তখন মায়ের অস্বাভাবিক বমি ছিল, মায়ের কাছ থেকে নেওয়া তথ্য অস্বাভাবিক বমি ছিল এবং বিভিন্ন অসুখ বিসুখ তার লেগেই ছিল। তো আমি তার মাকে জিজ্ঞাসা করলাম যে না, পেটে থাকা অবস্থায় কি কি অসুবিধা ভোগ করছিলেন। সে বলল আমার ও অ্যাকসেপ্ট হওয়ার পরে 3 মাস পর থেকে আমার অসংখ্য অসুখ বিসুখ হয়েছে এবং বমি সহ বিভিন্ন রকম রোগ হয়েছে। তখন ওর মাকে বললাম চিকিৎসা করেন, বলছে যে না, আমি অনেক ওষুধপত্র খেয়েছি, ওষুধ খেলে ভালো থাকি, কিন্তু আমার পেটে থাকা অবস্থায় আমি অসুস্থতাই ভোগ করছি অনেক। তখন আমি জিজ্ঞাসা করলাম যে মামি, তাকে আমি প্রথম দেখছি, কিন্তু তার দেবর আমাকে ফোন দিয়েছে, একটু এখানে বলে নেই। তার দেবর হচ্ছে ওই যে আমি রিসেন্টলি গত 3-4 সপ্তাহ পূর্বে মির্জা হানিফ নামে একটা সাকসেসফুল কেস দেখাইছিলাম। তার শালা, চাচাতো শালা, তার নাম হইল সাইদুর রহমান। তারও শ্বাসকষ্ট এবং অ্যালার্জি জাতীয় সমস্যা ছিল, সেটাও আল্লাহর রহমতে সেকেন্ড সাইকেলের মাধ্যমে আল্লাহর রহমত করছে, সাকসেসফুল, সেটাও ভালো হয়েছে। সেই ইতালি থেকে এই বাচ্চার যে কাকা, সে আমাকে ফোন দিয়েছে। তো আমি মামির কাছ থেকে
এই তাজিম রহমানের তথ্য নিতে গিয়ে তার পেটের ইতিহাস জানলাম কি অবস্থা। তখন বলল যে না, আমি ওকে গর্ভে ধারণ করেছি, কিন্তু আমি ও জন্মাবার আগ পর্যন্ত আমি সব সময় কষ্ট ভোগ করেছি। আমি পরে জিজ্ঞাসা করলাম যে তাজিম রহমান কি নর্মাল ডেলিভারি হয়েছিল না সিজার হয়েছিল? তখন সে বলল না মামা, ও নর্মাল ডেলিভারি হয়েছে। তারপরে আপনার যে সমস্যাগুলো সেটার কি হলো? তখন সে বলল যে ওর ডেলিভারি হওয়ার পরেই আমি সুস্থ হয়ে গেছি, আমার আর ওষুধ খাওয়া লাগেনি। তারপরে জিজ্ঞাসা করলাম যে আপনার ছেলে জন্মের পরে আপনার ছেলের কি কি সমস্যা হয়েছিল, সাথে সাথে কি কান্না করেছিল? তখন বলেছে যে না, 1 থেকে 1.5 দিন পরে ও কান্না করেছে অনেক, মানে তাকে ট্রিটমেন্ট করানো হয়েছে। তারপরে জিজ্ঞাসা করছি যে সাথে সাথে কি বাথরুম করেছে? তাও বলছে যে না, 1 থেকে 2 দিন পর্যন্ত বাথরুম করেনি, ওকে পানের বোঁটা দিয়ে বিভিন্ন ভাবে মহিলারা বাথরুম করিয়েছে সামান্য। তারপরে দেখলো যে না, বাথরুমের অবস্থা তেমন ভালো না, বাচ্চাটার অবস্থা তেমন ভালো না। তখন তারা এলাকার ফার্মাসিস্ট, যে অ্যালোপ্যাথি ফার্মাসিস্ট, তাদের কাছে গেল। যাওয়ার পরে তারা ওষুধপত্র লিখে দিল, ওষুধ খাওয়ালো 3 থেকে 4 দিন 5 দিন, তাতে কোনো উন্নতি হলো না। তারপরে তারা গেল ওখানের এই শিশু বিশেষজ্ঞ তার কাছে, সেও ওষুধপত্র ঘুরিয়ে ফিরিয়ে দিল তাজিম রহমানকে, কিন্তু ওষুধপত্র খাওয়ানোর পরে তারা তেমন কোনো উন্নতি পেল না। তখন তারা সেখানের এই পাশে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ছিল, সেই হোমিওপ্যাথি স্বনামধন্য ডাক্তারের কাছে গেছে, সেখানেও সে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি দিয়েছে। দেওয়ার পরে সেখানেও কোনো সমস্যার সমাধান হলো না। যেদিন 17 দিন বয়স হলো এই তাজিম রহমানের, সেদিন তারা দেখলো যে পেটটা এতই ফুলে গেছে, খুব ভয়ঙ্কর অবস্থা, এতই ফুলে গেছে যে হালকা খিঁচুনি দিতে পারতেছে সে, সাথে সাথে তাজা রক্ত বের হচ্ছে। তারা কি করলো, আমাদের যে শরীয়তপুর জেলা, এই জেলার যে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ বলল না, আমরা এরে অ্যাডমিট করতে পারবো না, আপনারা ঢাকা নিয়ে যান, এর অবস্থা খুব ভয়ঙ্কর, খুবই খারাপ। তারা ভর্তি করলো না। না করার পরে সেখানে আবার শিশু বিশেষজ্ঞ আছে, যার অনেক ভিজিট এবং কি অনেক শিশু, সেখানেও যাওয়ার পরে আপনারা শুনছেন, সেখানে যাওয়ার পরে সে রিপোর্ট লেখলো পরীক্ষার জন্য, যে এই রিপোর্ট গুলা করে আনুন, 3 দিন পরে রিপোর্ট দেখে ওষুধ দেব, 3 দিন পরে রিপোর্ট বের হবে। তখন বাচ্চার মা বলতেছে যে না, আমাদের বাচ্চা তো এখন মারা যাবে, 99% মৃত, 1% জীবিত। তখন বলছে যে ওষুধগুলা লিখে দিলাম, এইগুলা খাওয়ান। তখন তারা আবার শিক্ষিত ছিল, তখন বলছে এই ওষুধগুলা তো ইতিপূর্বে আমরা ফার্মেসি থেকে নিয়ে খাওয়াইছি, তাতে কাজ হয়নি। তখন সেই শিশু বিশেষজ্ঞ বলছে আমার আর কিছু করার নাই, 3 দিন পর্যন্ত যেহেতু অপেক্ষা করতে পারবেন না, আপনারা ঢাকা নিয়ে যান। তখন ঢাকা যেত 3 ঘন্টা সময় লাগে। তখন তাদের হাতে হয়তো পয়সা ছিল না বা করুণ অবস্থা। বাচ্চার মা, যেটা আমি স্থানে গিয়ে দেখলাম, যে বাচ্চার মা অনবরত কান্না করছে এবং কি বাচ্চাটিকে পেটটা ঢেকে রাখছে ওড়না দিয়ে। আর বাচ্চার বাবা একটা ওই যে খাম্বার সাথে দাঁড়িয়ে সাইলেন্ট কান্না করছে, আর বাচ্চার মা জোরে জোরে কাঁদছে। তখন পাশে আমি দেখতে পেলাম যে একটা কাপড়ের দোকান, কাপড়ের দোকানের সাইনবোর্ডে লেখা আছে এখানে কাফনের কাপড় বিক্রয় করা হয়। আমি দেখলাম এই এলোমেলো জায়গায় তারা বসা, এই পাশে কিন্তু নীরব জায়গা, তারা এই পাশে বসলো না। ওখান থেকে যে ঢাকা যাওয়ার পথ কিন্তু তারা পের হয়ে তাদের যে বাড়ির ঠিকানা সেখানে এসে স্থানে তারা দাঁড়িয়েছে, আর সেখানে আবার আমার বাসা থেকে যাওয়ার রাস্তা 4 রাস্তার মোড়ে। তখন আমি চিন্তা করলাম আপনারা ঢাকা নেন নাই কেন? তখন বলল বাচ্চার মা যে মামা, আমার বাচ্চার অবস্থা ভালো না, ঢাকা নেওয়ার পথেই হয়তো মারা যাবে, এই জন্য এখন যা কিছু হলে আমি বাসায় নিয়ে যাব। তখন আমি বুঝতে আর বাকি রইলো না, কিন্তু আমি বললাম তাহলে বাচ্চাকে একটু দেখি। দেখার পরে যখন পেটটা ওড়নাটা সরালো, তখন আমি দেখেই খুব ভয় পেয়ে গেছি। বিশ্বাস করেন স্যার, পেটটা এত ফুলে গেছে, এতই ফুলে গেছে যে যে কোনো সময় ফেটে যাবে, আর নাভি দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। মাঝে মাঝে বাচ্চাটা খিঁচুনি দিচ্ছে, ওই খিঁচুনিতেই বাচ্চার মা কান্নার শব্দ আরো বেড়ে যাচ্ছে, যে এই বোধহয় আমার বাচ্চা গেল গা।
তখন আমি বললাম যে আমি ভয় পেয়েও আমি সিদ্ধান্ত নিচ্ছি এই কেস নেব না। তখন আমি বললাম যে তো অবস্থা খুবই খারাপ, 99% মৃত, 1% জীবিত, একটু শ্বাস চলছে। তখন বললো মামা আপনি করেন, কিছু একটা করেন। তখন আমি বললাম আপনি কি হোমিওপ্যাথি বিশ্বাস করেন? এর মাঝে কিন্তু স্যার আপনাদের কথা আমার মনে পড়েছে, যেটা সত্যি কথা মনে পড়ছে, এই যে আমাদের শ্রদ্ধেয় গুরু ডাক্তার শ্যামল কুমার দাস বলতেছে বাবা, এই বাবা তুমি কেসটা ধরো না, এই কথা বলছে। আপনি স্যার বলছেন যে এতগুলা কেস দেখালাম, ডেঞ্জারাস কেস, আমাদের সুনীল কুমার ঘোষ স্যার আমাকে বলতেছে যে এতগুলা ডেঞ্জারাস কেস দেখালাম, কেন এই কেসটা তুমি হাতে নিচ্ছ না? আমাদের শ্রদ্ধেয় কাজী আজম স্যার বলছে এতগুলা শিক্ষা দিলাম, এভাবে শিখাইলাম, এই কেস তো নেওয়া দরকার। আমাদের জিসি রয় স্যার আমাকে স্মরণ করলো যে দেখো, চেষ্টা করে দেখো। আমাদের জিএম ওয়াহিদুর রহমান স্যার আমাকে বলতেছে সবাই যেন আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি 1 মিনিটের মধ্যে একটা সিদ্ধান্ত নিলাম, আমি তো ভালো কাজের জন্য হাত বাড়াচ্ছি, আমি তো কোনো অপরাধের জন্য হাত বাড়াবো না, আমি তো চিকিৎসার হাত বাড়িয়ে দেব। যেহেতু আল্লাহর সৃষ্টি মানুষ, এই মানুষটা অসহায় এবং কি যে কোনো সময় আল্লাহ তাকে নিয়ে যেতে পারে। তখন তার মায়ের সাথে আমি কন্ট্যাক্ট করলাম যে এই বাচ্চার অবস্থা তো খারাপ, এখন আমার চিকিৎসাধীন অবস্থায় যদি এই বাচ্চাটা মারা যায় তাহলে কি আপনি আমাকে কোনো ঝামেলায় ফেলবেন নাকি? তখন সে বলছেন না না, আপনি সেই চিন্তা করেন না, আমার বাচ্চা তো বাঁচবেই না, আপনি একটু চেষ্টা করেন। তখন আমি তাকে রিক্সা দিয়ে আমার বাসার চেম্বারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি অজু করেছি, অজু করে এই এই রিক্সায় থাকা অবস্থায় তার মায়ের পেটে কি অবস্থা ছিল আমি সবগুলো জেনে নিলাম মামির কাছ থেকে। তারপর অজু করে এসে আমি তাকে হাইড্রোফোবিনাম সিএম মাত্র 5 ফোঁটা আমি জিহ্বায় দিয়ে দিলাম। জিহ্বায় দিয়ে দেওয়ার পরে, যেহেতু একই ইমার্জেন্সি কেস, এছাড়া আমার কোনো রাস্তা নাই স্যার, সেখানে আমি হাইড্রোফোবিনাম সিএম 5 ফোঁটা দেওয়ার পরে আমি যেভাবে তাকিয়েছিলাম, আমার দৃষ্টি আমি ফালাই নাই যে কি অবস্থা হয় দেখি। দেখলাম 2-1 বার আবার খিঁচুনিটা দিল, আমার স্যার বুকটা ধরফর করছে, কি হয় কি হয়, আমি অনেক মানে টেনশনে ছিলাম। তখন দেখলাম কি খিঁচুনি দেওয়ার পরে সে আস্তে করে হাত দুইটা মানে নর্মাল করে দিল, চোখ দুইটা বুঝে গেল। তখন ওর মা বলতেছে মামা, আমি বললাম না মামি, এ চোখ বোঝা মৃত্যুর চোখ বোঝা না, এ চোখ বোঝা রিল্যাক্সেবল, ও ঘুমিয়ে গেছে, ওর নাকে হাত দিয়ে দেখেন ওর শ্বাস প্রশ্বাস চলতেছে। তখন তারা দেখলো হ্যাঁ শ্বাস প্রশ্বাস চলতেছে। তখন আমি বললাম যে না, আপনারা আমার পাশের রুমে নিয়ে যান, আর আশা করি আল্লাহ যদি হুকুম করে তাহলে এই বাচ্চাটা আধা ঘন্টার মধ্যে বাথরুম করবে। আপনার ওর প্যাম্পাস খুলে দেন, ও বাথরুম করলে যদি সমস্যা হয় না হয় তাতে আপনার ওর পরিস্থিতিটা ওখানে বা পাশের রুমে ঠিকঠাক করেন। এ নেওয়ার পরে আমি আমার রুমে বসে আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আমি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির একজন নগণ্য ছাত্র, আমার স্যারদের সম্মান তুমি রক্ষা করো আল্লাহ, আমার সম্মান তুমি রক্ষা করো আল্লাহ। এই বাচ্চাটার মায়ের কান্না, বাবার কান্না আমি দেখেছি, এত জটিল অবস্থা স্যার যে আমি বুঝতে পারবো না। আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি এই বাচ্চাটার মায়ের মুখে হাসি ফিরিয়ে দাও। তো জীবনে যদি একটা ভালো কাজ আমি করে থাকি তাহলে সেই ভালো কাজের বিনিময়ে এই বাচ্চাটার জীবন তুমি ভিক্ষা দাও আল্লাহ। তোমার সৃষ্টিকে রক্ষার জন্য আমি হাত বাড়িয়েছি আল্লাহ। আমি শুধু ওষুধ দিতে পারি, ভালো করার মালিক আমি না আল্লাহ, একমাত্র তুমি। এই মোনাজাত শেষ হওয়ার শেষের দিকে 17 মিনিট যখন হয়ে গেছে তখন বাচ্চার বাবা এসে বলল মামা ও তো বাথরুম করেছে। তখন আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি কি স্যার একসাথে বাথরুম, সে দুর্গন্ধ আর প্রসাব অনবরত হচ্ছে, যেন ওর পেটে 9 দিনের যে টয়লেট জমা ছিল, বিষাক্ত যে টয়লেট গুলা সেগুলা বের হয়েছে, রুমটা পুরা মানে গন্ধ হয়ে গেছে। আর দেখলাম পেটটা নেমে গেল, তাজা রক্তটা বের হওয়া বন্ধ হয়ে গেল। তারপরে তাকে স্যার তারা তো হাসি খুশি, বাচ্চাটাও চোখ মিলে তাকালো 5 থেকে 7 মিনিট পরে। তারপর হাতগুলা নাড়াচাড়া করছে। আমি বললাম মামি এখন আল্লাহর রহমতে বাচ্চা বিপদ মুক্ত। তখন মামির মুখে হাসি ফুটেছে। এটা স্যার আমার জীবনে
অত্যন্ত জটিল কেস এবং ভয়াবহ। আমি স্যার অনেক ভয় পেয়েছি, পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তারপরে তাকে ফাইটম দিয়ে 3-4 পর ফাইটম দিয়ে বিদায় করি। বিদায় করার পরে 3 দিন পরে তার আবার সুস্থ অবস্থায় আমার কাছে নিয়ে আসছে, মিষ্টি, টাকা পয়সা যা কিছু আছে সবকিছু নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওই মামির উদ্দেশ্য ছিল আমার কুলে দিবে, আমিও তার চোখের দিকে তাকায় বুঝতে পারছি। কুলে নেওয়ার পরে তাকে আদর করলাম, তারপরে ছেড়ে দিলাম। তারপরে 8 মাস প্লাস পরে সে এসেছে, শুধু ঠান্ডা কাশি হালকা একটু দেখা দিছে, তখন আমি তাকে পরবর্তী ওষুধ দিয়ে দিছি। স্যার স্যার ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সালাম দেওয়ানকে, যে খুবই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যে একটা জটিল থেকে, জটিল বলা যায় না, জটিলতম একটি কেসকে উনি সহজভাবে হ্যান্ডেলিং করলেন, এটা সত্যিই অসাধারণ। আর ওনার এই কেসের বর্ণনা আমি এতটা গুরুত্ব এবং এতটা আতঙ্কের সাথে শুনছিলাম যে এই জানি কখন না কি হয়ে যায়, এই না জানি কখন কি হয়ে যায়। সব থেকে বড় কি, একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আপনি হাজারো রোগী ভালো করেন, সেটা কিন্তু ওই চেম্বার পর্যন্ত আপনার সুনামটাই সীমাবদ্ধ, বাইরে সমালোচনা কম হয়। কিন্তু আপনার চেম্বারে যদি দুর্ঘটনাবশত সামান্যতম একটা রোগী অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে তার যে খারাপ ইফেক্ট, এটা কিন্তু সারা জীবন আপনাকে ভোগাবে। তো এই সমস্ত কেস নেওয়ার বেলায় আপনারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে কেসকে হ্যান্ডেল করবেন। প্রয়োজন হলে এই ক্রিটিক্যাল অবস্থায় আমরা যারা সিনিয়র আছি, আপনাদের মডারেটর বা আপনাদের যে সমস্ত সিনিয়র ভাইয়েরা আছে, তাদের সাথে মানে ঐকান্তিক ভাবে, নিবিড় ভাবে আলোচনা করে আপনারা প্রত্যেকটা ডিসিশন নেবেন। তো কালাম দেওয়ান স্যার যে কেসের বর্ণনা দিলেন, এটা তো আসলেই কি বলবো, যে ভাষায় প্রকাশ করার মতো সেই শব্দ আমি খুঁজে পাচ্ছি না। এত মুমূর্ষ, যেখানে উনি বললেন যে বলাই যায় 99% বাচ্চাটা মৃত্যুর মুখে ঢলে পড়েছে। তো এই কেস নেওয়ার মতো সাহস উনি যে দেখিয়েছে আমাদের এই সামান্য কিছুদিন আমাদের সাথে যুক্ত হয়ে, তো আমি মনে করি যে রিয়েল হোমিওপ্যাথির এটাই হচ্ছে সব থেকে মিরাক্কেল। আজ আপনারা যারা এখানে এসেছেন, এই প্র্যাকটিশনার স্কিলস ডেভেলপমেন্ট ক্লাসে আপনারা রিয়েল হোমিওপ্যাথি বেনে যাবেন না, কিন্তু সফলতার হিস্টোরি বা এই গল্পগুলো শোনার পরে আপনাদের ভিতরে সেই আগ্রহ জাগুক যে না, রিয়েল হোমিওপ্যাথিতে কাজ হয়। আর যারা গল্প দেয় এই মডারেটর শুধু তারাই নয়, তাদের কাছ থেকে শিখে তাদের স্টুডেন্টরাও অসাধারণ কেস করছে। তো উনি যে কথাগুলো বললেন যে অবজারভেশন কিন্তু সব থেকে একটা বড় পার্ট এই রিয়েল হোমিওপ্যাথির ক্ষেত্রে। আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে অবজারভেশন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার কেস ফেল হয়ে যাবে, প্লাস আপনি সফলতার পরিবর্তে চরম অসফলতার ভিতরে মানে পতিত হবেন। উনি একটা সময় যে বললেন যে যখন রিক্সাতে যাচ্ছিলেন, উনি মাত্র হাইড্রোফোবিনাম সিএম এর 5টা ফোঁটা ওই বাচ্চার মুখে দিলেন। 5টা ফোঁটা মুখে দেওয়ার পরে 2-4 মিনিটের ভিতরে বাচ্চাটা চোখ বুজিয়ে হাত পা মেলিয়ে দিল। এতে কি বোঝা যাচ্ছে? একজন সাধারণ মানুষ সে তো এটাই ভাববে যে বাচ্চাটা এই মনে হয় এখন চলে গেল বা বাচ্চাটা মারা গেল। কিন্তু উনি বাচ্চার চেহারা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অঙ্গভঙ্গি এবং চোখ মুখের যে দর্শন, সেইটার দ্বারা উনি কিন্তু নিশ্চিত, নিজেকে একদম আত্মবিশ্বাসের সাথে অবজারভেশন করে বলে দিতে পারলেন যে না, এই চোখ বোঝা কিন্তু সেই চোখ বোঝা নয়, এটা হচ্ছে সে শান্তিতে চোখ বুঝেছে। তো একটা ছোট্ট বাচ্চা যে এক্ষুনি মরবে মরবে অবস্থা, তো সে তার ভিতরে শান্তি জাগ্রত হয়েছে, তার নজরে ধরা পড়েছে। তো এটাই হচ্ছে রিয়েল হোমিওপ্যাথি। এখানে শ্যামল স্যারের আবিষ্কৃত এই 8টা মেডিসিন নিয়ে 6টা সাইকেল সাজিয়ে চিকিৎসা যে কেউ দিতে পারে,
হাইড্রোফোবিনাম সিএম দিয়ে উনি তো পুরো কেসটাই হ্যান্ডেল করে দিলেন। এটা তো সব থেকে আমি বলবো সহজতম একটি কাজ, কিন্তু এর ভিতরে যে কঠিনতম একটা সাবজেক্ট বা একটা বিষয় এখানে অন্তর্নিহিত রয়েছে তা কিন্তু ওই অবজারভেশনের উপরেই ডিপেন্ড করে। বাচ্চাটা তার চেম্বারে যাওয়ার পরেও দীর্ঘ সময় তাকে রেখেছে, তার জন্য সে প্রাণ খুলে আশীর্বাদ করেছে বা আল্লাহর কাছে প্রার্থনা করেছে, এবং উনি কিন্তু একটা দারুণ কথা ওখানে বলে রেখেছিলেন যাকে বলে হয়েছে যে প্রোগনোসিস, যে আমি ওষুধ দিয়েছি এরপরে কি হতে পারে। উনি বললেন যে আপনার বাচ্চা ঘুমিয়ে আছে, এ ঘুম থেকে উঠবে, উঠে পায়খানা করবে, আর পায়খানা করার পরে সে সুস্থতার দিকে ধাবিত হবে। উনি 17 মিনিট যাবত উনি যে প্রার্থনা করলেন, এই 17 মিনিট পরে যখন উনি ওনার কাছে ওই সেই মামি যাকে বলে সম্বোধন করলো, সম্ভবত বাচ্চাটির মাই হবে, উনি এসে বললেন যে বাচ্চা পায়খানা বাচ্চাটার বাবা স্যার, বাচ্চাটার বাবা এসে বলছে। বাবা। তো এক কথায় গার্জিয়ান পক্ষ জানাচ্ছে যে বাচ্চাটা পায়খানা করেছে, এবং উনি ওখানে সেখানে গিয়ে দেখলেন যে প্রচুর পরিমাণে পায়খানা করছে। তো ইট ইজ কল্ড দ্য সিক্রেশন, যেটা উনি আগেই জানতেন যে আমার ওষুধ যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি আর যদি ওষুধ ক্রিয়া করে, তাহলে ওর পেটের ভিতরে যে কষ্টকর, ওর পেটের ভিতরে ওর কষ্টের জন্য দায়ী যে আবর্জনা গুলো ছিল, শরীর সেটাকে তার শক্তি দিয়ে বের করে দেবে। তো এটাই হচ্ছে সিক্রেশন। তো এই সিক্রেশন কখন হয় আর কখন অ্যাগ্রাভেশন হয়, এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয় কিন্তু আপনাদের একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তো কয়েকবার পায়খানা করার পরে তার সেই উঁচু পেট, সেই শক্ত পেট, অস্বস্তি, যে বাচ্চাটা শুয়েছিল, চলার মতো বা বসার মতো অ্যাবিলিটি ছিল না, মৃত্যুর করে ঢলে পড়ছিল। তো সামান্য সময়ের ভিতরে উনি বলেন 17 মিনিট, তো বড় জোর সেখানে 20 মিনিট বা আধা ঘন্টার ভিতরে একটা সুন্দর জায়গায় এসে গেলেন, এবং উন্মুক্ত ভাবে কোন রকমের দ্বিধাহীন ভাবে উনি ঘোষণা করলেন যে আপনার বাচ্চা আউট অফ ডেঞ্জার, অর্থাৎ তার পেটটা স্বাভাবিক স্থানে এসেছে, তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়েছে, সে হাত পা নাড়ছে, এবং উনার নজরে উনি অবজারভেশন করে বুঝতে পারছেন যে বাচ্চা এখন ধীরে ধীরে সুস্থতার দিকে অগ্রসর হচ্ছে। উনি আরো 4-5 বার বাচ্চাটিকে হাইটোম দিলেন, অর্থাৎ সময় ক্ষেপণ করলেন। এই সময়ের ভিতরে উনি কিন্তু অবজারভেশনে বুঝতে পারছেন যে বাচ্চা লাগাতার উন্নতির দিকে ধাবিত হচ্ছে। চলে গেল। সরি, হ্যাঁ, সবাই শুনতে পারছেন? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। মাঝে আপনার মনে হয় নেটওয়ার্কটা একটু আনস্টেবল দেখাচ্ছে, তো মাঝে মাঝে চলে যাচ্ছে, অসুবিধা নেই। প্রয়োগ করতাম, রিপিটেশন করতেই থাকতাম কোনো কিছু না বুঝে, বা হায়ার পোটেন্সিতে যেতাম বা লোয়ার পোটেন্সিতে যেতাম যে আরো তাড়াতাড়ি ভালো করব, তাড়াতাড়ি ভালো করব, সেটা কিন্তু কেসটা পুরোটাই বিগড়ে যেত। তো প্রত্যেকটা জিনিসের একটা সময় এবং তার একটা ভোগকাল থাকে, যেটা অতিবাহিত হতে দিতে হবে, এবং আপনার দূরদর্শিতার প্রয়োগের মাধ্যমে তার পোটেন্সি আমি দেব কি দেব না, রিপিট করব কি করব না, বা উপরে যাব কি নিচে যাব না, আপনি যদি এই সামান্যতম জ্ঞানটা একবার আপনার ভিতরে সেট হয়ে যায়, তো রিয়েল হোমিওপ্যাথি নিয়ে আপনি কিন্তু আমাদের কালাম দেওয়ান স্যারের থেকেও অনেক বড় বড় কেস দেখাতে পারবেন। তো কালাম দেওয়ান স্যার খুবই ভাগ্যবান যে এমন একটা রোগী এসেছে যা বিশ্বের ইতিহাসে হোমিওপ্যাথিরা খুবই কমই পেয়ে থাকে। আমিও আমার দীর্ঘদিন চেম্বারে অনেক ক্রিটিক্যাল কেস আসে, কিন্তু এত ক্রাইসিস কন্ডিশন এই রোগী পাওয়াটাও কিন্তু একটা সৌভাগ্য। তো আপনি অনেক ভাগ্যশালী, এবং সৃষ্টিকর্তা আপনি যে প্রার্থনা করেছিলেন, আপনি, আমার মনে হয় সেটা সৃষ্টিকর্তা শুনেছে এবং কবুলও করে নিয়েছে, যার কারণেই এই সফলতা। শুধু আজকে আপনার সফলতা শুধু আপনার ভিতরেই সীমাবদ্ধ নাই, এই সফলতা
আমাদের সমস্ত মডারেটরের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সাথে সমগ্র বাংলাদেশের ভিতরে যারা রিয়েল হোমিওপ্যাথি করে, তো তাদের জন্য একটা অনন্য উদাহরণ। আমি বিশ্বাস করি এই কেসের কাহিনী যদি কোনোদিন আমাদের গুরুদেবের কানেও যায়, তো উনিও আবার নতুন করে রিয়েল হোমিওপ্যাথি নিয়ে গর্ব করা শুরু করবেন যে না, আমার ছাত্ররা বা আমার শুভাকাঙ্ক্ষী ফলোয়াররা বিশ্বের যে যেখানে আছে তারা আমার থেকেও বড় বড় কেস করে দেখাচ্ছে। এখন আমাদের স্যার যারা আছেন বা আমাদের শ্যামল স্যার যেখানে আছেন, ওনার কাছে এই ধরনের রোগী কিন্তু পায় না। আমরা যারা মাঠে আছি, ফিল্ডে আছি, অনেক ভাগ্য চক্রে ভাগ্য গুণে আমরা এমন রোগী পেয়ে থাকি। তো খুবই দারুণ একটি কেস উনি উপস্থাপন করলেন। আর 3 দিন পরে বাচ্চাটা যখন একদম স্বাভাবিক স্থানে আসলেন, তারপরেও কিন্তু উনি পোটেন্সি চেঞ্জ করেননি, উনি একটা পোটেন্সিতেই রেখেছে এবং সিঙ্গেল ডোজেই রয়েছে। দীর্ঘ 8 মাস পরে বাচ্চাটা কিন্তু একদম স্বাভাবিক অর্থাৎ নর্মাল লাইফে ঘুরে এসেছে। তো এর থেকে আমার মনে হয় আর মজাদার আর ইন্টারেস্টিং কেস আছে বলে আমি বিশ্বাস করি না। কেননা এই উনি আমাদের এখানে ভর্তি হয়ে আমাদের ছাত্রত্ব গ্রহণ করে আমাদেরকেই ধন্য করেছে। আমি গর্ববোধ করছি যে আমাদের একজন উপযুক্ত ছাত্র, অর্থাৎ একজন রিয়েল হোমিওপ্যাথি প্র্যাকটিশনারের রিয়েল ছাত্র উনি খুব দারুণ কেস দেখিয়েছে। ওনাকে অশেষ ধন্যবাদ। এবং আজ আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরও এই কেস দেখার পরে আত্মবিশ্বাসটা বেড়ে যাবে